গল্প হলে সত্যি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্প হলেও সত্যি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এইরকমই আরও সত্যি ঘটনা অবলম্বনে ভূতের গল্প শোনার জন্যে। তবে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। অভিশপ্ত রেলওয়ে স্টেশন। ঘটনাটি আমাবস্যার এক রাতে। সেই দিন আকাশে চাঁদ ওঠেনি। অ্যালার্মটা বেজে উঠতেই সতীশের ঘুমটা ভেঙে গেল। অ্যালার্মটা বন্ধ করে ঘড়ির দিকে তাকাতেই সে দেখল তখন রাত 3টে বাজে। সতীশ চোখ ডলতে ডলতে চাদরটা সরিয়ে উঠে বসল। এই কদিন ধরে উত্তর বাংলায় ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে। তখন বাইরের জঙ্গল থেকে সতীশ শুনতে পেল চংড়ি, প্যাঁচা আর শেয়ালের ডাক। সেই আওয়াজগুলো যেন ঠান্ডা বাতাসের সাথেই তাল মিলিয়ে সারা জঙ্গল ঘুরে বেড়াচ্ছে। যদিও আওয়াজগুলো কিন্তু ক্ষণিকের জন্যেই। ঘন কালো অরণ্য নিমিষের মধ্যেই সেই আওয়াজগুলোকে গ্রাস করে আবার চারিদিকটা নিস্তব্ধ করে দিচ্ছে। রাত তখন অনেকটাই গভীর। বেরোনোর আগে সতীশ জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখল চারিদিক কুয়াশায় পুরো ঢেকে আছে। সোয়েটার মাফলার পরে থাকা সত্ত্বেও তার সারা শরীর যেন ঠকঠক করে কাঁপতে লাগলো। কোয়ার্টার থেকে একটু দূরেই বেগুনকোদর রেলওয়ে স্টেশন। যদিও স্টেশনটা এখন শুধুমাত্র নামেই, কোনো যাত্রী এই স্টেশন থেকে এখন আর যাতায়াত করে না। আর তাই এই জন্য এই স্টেশনে এখন সব ট্রেন দাঁড়ায়ও না। তবে জঙ্গলে ঘেরা পাহাড়ি এলাকা বলে কিছু কিছু সময় সিগন্যালের অসুবিধা অথবা জংলি শুয়োর, হরিণ এইসব লাইনের সামনে চলে আসার ফলে হাতে গোনা কয়েকটা ট্রেনই এখানে থামে। সেই ট্রেনগুলোর জন্যই সামনের পথ ফাঁকা করে তাদের আগে এগোনোর সিগন্যাল দেওয়ার কাজটাই হচ্ছে সতীশের। দরজা খোলার আওয়াজ পেয়ে সতীশের বোন ননি তাকে বলল, দাদা, আমি যাব? বিছানায় শুয়ে শুয়ে জিজ্ঞেস করলো ননি। না না, আজকে বাইরে খুব ঠান্ডা পড়েছে, সর্দি লেগে যাবে। তুই ঘুমো, আমি একটু পরেই চলে আসব। ননির 13 বছর বয়স। সে তার দাদা আর মায়ের সাথে ওই কোয়ার্টারেই থাকে। তাদের বাবা 6 মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাই জন্যেই সংসারের সব দায়িত্ব এসে পড়ে সতীশের ঘাড়ে। আগে তারা শিটংয়ের একটা ছোট্ট গ্রামে বসবাস করতেন। বেগুনকোদর স্টেশন থেকে প্রায় 4 মাইল হাঁটা পথ। তবে তাদের চাষের জমির আয়ের থেকে সবার একবেলায় ঠিক করে খাবার জুটত না। তাই জন্য সতীশ এই কাজটা পাওয়ায় তারা ভগবানের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এরপর সতীশ একটা হাতে হেরিকেন ধরিয়ে দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়ল স্টেশনের উদ্দেশ্যে। ননি এতক্ষণে আবার ঘুমিয়ে পড়েছে। কুয়াশায় চারিদিকটা এমনভাবে ঢেকে গেছে যে সামনের কোনো কিছুই ভালোভাবে ঠাউর করা যাচ্ছে না। হেরিকেনের অল্প আলোতেই বারবার হোঁচট খেতে খেতে এগিয়ে চলেছে সতীশ। কিন্তু তার মনে কোথাও না কোথাও একটা কিরম অজানা ভয় বাসা বাঁধতে লাগলো। তার যেন ক্রমশ মনে হতে লাগলো কেউ যেন সমানে তার পিছন পিছন আসছে। যদিও কুয়াশার জন্য এক হাত দূরের জিনিসই দেখা তার জন্য অসম্ভব। তার মনে পড়ল এখানকার স্থানীয় লোকেদের মুখে সে অনেকবারই শুনেছে কোনো এক অতৃপ্ত পেতনির কথা। সে নাকি এই জঙ্গলের মধ্যেই ঘোরাফেরা করে, আর কাউকে যদি একা পায় তাহলে নাকি সে আর তাকে প্রাণে বেঁচে ফিরতে দেয় না। যদিও সতীশ এসব কোনো কথাই বিশ্বাস করে না, কারণ বিগত 1 মাস ধরে সে রোজই এইরকম রাত করে জঙ্গলের পথ দিয়ে যাতায়াত করেছে। কিন্তু পেতনি কেন, একটা জন্তুরও দেখা পায়নি সে। এমনকি জন্তু জানোয়ারের ভয় সতীশ আবার করেও না, কারণ পাহাড়ি ছেলে হওয়ায় ছোট থেকেই সে ছিল খুবই চনমনে এবং অল্প বয়স থেকেই সে তার বাবার সাথে শিকার করতে যেতেন। তাই অস্ত্র চালাতেও সে খুবই পারদর্শী। তার সঙ্গে সবসময় একটা কাটারি থাকে, যেটা সতীশকে তার বাবাই উপহার দিয়েছিলেন। কিন্তু তারপরও আজকে সতীশের মনটা বড়ই যেন আতঙ্কিত।
তার মন যেন সমানে কিছু একটা খারাপের ইঙ্গিত দিয়ে যাচ্ছে। এইসবই নানান ধরনের কথাবার্তা ভাবতে ভাবতে সতীশ স্টেশনে পৌঁছে গেল। রোজকার মতনই আজকেও স্টেশন একদম জনশূন্য। কয়েকটা কুকুর বাদ দিয়ে আর কেউই নেই। সতীশ কাউন্টারের আলোটা জ্বালিয়ে ট্রেন আসার অপেক্ষা করতে লাগলো। জঙ্গল থেকে তখন ভেসে আসছে নানান জঙ্গলি পশুদের ডাক। চেয়ারে বসে অপেক্ষা করতে করতে কখন যে তার চোখটা লেগে গেছিল তা আর ঠিক মনে নেই। খানিক বাদে আচমকা সতীশের ঘুমটা ভেঙে গেল। সে হাত ঘড়িতে তাকিয়ে দেখলো তখন 4:15 বাজে। কিন্তু ট্রেন তো এখনো আসেনি। এতক্ষণে তো ট্রেন চলে আসার কথা। তাহলে আজকে ট্রেনটা একটু লেট করছে নাকি? এইসবই যখন সতীশের মাথায় ঘুরপাক খাচ্ছে তখনই হঠাৎ সতীশ শুনতে পেল একটা নূপুরের আওয়াজ। ঠিক কেউ যেন নূপুর পরে স্টেশনে হেঁটে বেড়াচ্ছে। সতীশ একটু অবাকই হলো। এতদিনে কোনো মানুষজন কাউকে তো স্টেশনে আসতে দেখেনি সে। তাহলে এত রাতে আজকে হঠাৎ কে এলো? ব্যাপারটাকে খুঁটিয়ে দেখতে সতীশ হেরিকেনটা নিয়ে বাইরে বেরোলো। এদিক ওদিক ভালো করে চেয়েও দেখলো, কিন্তু কাউকে সে দেখতে পেল না। সে নিজের মনের ভুল ভেবে আবার কেবিনে ঢুকে বসতে যাবে, এমন সময় আবার সেই নূপুরের আওয়াজ ভেসে এলো। সতীশ এবার বাইরে বেরিয়ে ভালো করে দেখতে লাগলো। তখনই সে দেখলো দূরে একটা বেঞ্চিতে কেউ একজন বসে আছে মনে হচ্ছে, কিন্তু কুয়াশার জন্যে ভালো করে কিছুই বোঝা যাচ্ছে না। সতীশ হেরিকেনটা সঙ্গে করে নিয়ে বেঞ্চিটার কাছে এগোতে লাগলো। কে ওখানে? কে বসে? কিন্তু সতীশের ডাকে কেউই কোনো সাড়া দিল না। আর বেঞ্চিটার কাছে যেতেই সতীশ অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। বেঞ্চিটা যে একদম ফাঁকা, কেউই তো তাতে বসে নেই। তাহলে সতীশ কি ভুল দেখলো? নিজের ওপর একটু বিরক্ত হয়ে এবার সতীশ বলল, কি যে হচ্ছে আজকে আমার ভগবানই জানে। তুই এই বলেই সতীশ আবার ফিরে আসতে যাবে, এমন সময় পিছন থেকে কেউ যেন তার নাম ধরে ডেকে উঠল। সতীশ এবার থমকে দাঁড়ালো। তার মনে হতে লাগলো ঠিক তার পিছনে কারোর একটা আবির্ভাব হয়েছে এখন। তার ঠান্ডা বরফের মতো নিঃশ্বাস সতীশের ঘাড়ে পড়ছে। সে আবার সতীশের নাম ধরে ডেকে উঠল। এবার সতীশের শীত দাঁড়াবে ঠান্ডা স্রোত বয়ে গেল। পা চালিয়ে এগিয়ে যাওয়ার সাহসটুকু আর হলো না। ওখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ঠাকুরের নাম জপ করতে লাগলো। তখনই আবার সতীশের নাম ধরে ডাকতেই মন্ত্রমুগ্ধের মতন সতীশ পিছন ঘুরে তাকালো। সতীশ পিছন ঘুরে দেখতেই সে ভয় চিৎকার করে উঠল। সে দেখলো একটা বিভৎস চেহারা নারী মূর্তি হাওয়ায় ভাসমান হয়ে আছে। আর সতীশ পিছন ঘুরেছে দেখেই পেতনিটা একটা ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়লো সতীশের উপর। আর তার গা থেকে ছিঁড়ে ছিঁড়ে মাংস খেতে লাগলো। সতীশ তখন যন্ত্রণায় ছটপট করছে, কিন্তু শেষ রক্ষাটুকু তার হলো না। খানিক বাদে সতীশের চিৎকারও সেই ঘন কালো অরণ্য গ্রাস করে নিল। আর তার চারিদিকে নেমে এলো গভীর নীরবতা। দূরে সেই কোয়ার্টারে তার ছোট বোনটি শুয়ে শুয়ে তার মাকে বলল, ও মা, দাদা এখনো এলো না কেন? দাদা কখন আসবে? চিন্তা করিস না মা, দাদা একটু পরেই চলে আসবে। এবার একটু চোখ বন্ধ করে ঘুমা দেখি।
বন্ধুরা, আজ আমাদের গল্প এখানেই শেষ। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগার কথাটা জানাবেন। আপনাদের প্রতিটা লাইক এবং কমেন্টই আমাদের উৎসাহিত করবে আপনাদের জন্য এইরকমই আরও নতুন নতুন সত্যি ভূতের গল্প তুলে ধরতে। এবং আপনাদের সাথেও যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে নির্দ্বিধায় আমাদের অফিসিয়াল জিমেল অ্যাকাউন্টে পাঠাতে পারেন। আমাদের ফেসবুক চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজ তবে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এক ভূতের গল্পের সাথে।